নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদি কথা। আজকের আলোচ্য বিষয় লোক গুরু মহাসমন্বয়াচার্য। একই সময়ে দেশে যুব মানুষে স্ফুরিত হয়েছিল এক অপ্রত্যাশিত জাগরণের আভাস। দেশের বিভিন্ন প্রান্তে স্বামীজির বাণী পাঠ ও সেবা কার্য প্রবর্তনের জন্য বিবেকানন্দ সোসাইটি বা অন্য নামে নানা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। এদের অনুপ্রাণিত করার জন্য স্বামী শারদানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি, স্বামী সদানন্দজি, স্বামী সচ্চিদানন্দজি, ভগিনী নিবেদিতা প্রমুখ বিবেকানন্দ বাহিনীর সেনানীগণ খুবই পরিশ্রম করতে থাকেন। এদিকে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ রদ করবার দাবিতে অভূতপূর্ব এক আন্দোলন দেখা দিল। দেশবাসীর চাহিদা মেটাবার জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অধিক পরিমাণে প্রকাশিত হতে থাকল। এই আলোচ্য সময়ের মধ্যে সাধারণ মানুষের প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। এই সাথে মেয়েদের জন্য একটি স্কুল ও পুরো স্ত্রীদের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। টাইফয়েডে ভুগে উঠবার পর স্বামী ব্রহ্মানন্দজি হাতে নাতে করার বড় কোনো দায়িত্ব গ্রহণ করেননি। এই প্রসঙ্গে স্বামী শরদানন্দজির চিঠি অত্যন্ত উল্লেখযোগ্য। তিনি লিখছেন 21শে নভেম্বর 1905 সালে যে রাজা স্বামী ব্রহ্মানন্দজির অসুখ হওয়ার অবধি মঠে সকল বিষয়ে গোলযোগ যাইতেছে। অনেক দিনের হিসাবপত্র বাকি ছিল। তা করে দেখা গেল মঠে আয়ের থেকে খরচ বেশি হয়ে দেনা হয়ে গেছে। রাজার অসুখের পর থেকে আমার ঘাড়েই সব ঝুঁকি এসে পড়েছে। যদিও ইতোমধ্যেই 1903 সালের 7ই মে স্বামী বিজ্ঞানানন্দজি, স্বামী নির্মলানন্দজি, স্বামী সচ্চিদানন্দজি, যিনি বুড়ো বাবা নামে পরিচিত, স্বামী শুদ্ধানন্দজি, স্বামী বোধানন্দজি, স্বামী আত্মানন্দজি পরিষদের নতুন সদস্য হিসাবে নিযুক্ত হন। তবে স্বামী বিজ্ঞানানন্দজি ও স্বামী নির্মলানন্দজি এই দায়িত্ব নিতে অসম্মত হন। এ প্রসঙ্গে আরেকটি জিনিসও মনে রাখা দরকার। ইতোমধ্যে রামকৃষ্ণের সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্যদের মধ্যে স্বামী যোগানন্দজি, স্বামী বিবেকানন্দ ও স্বামী নিরঞ্জনানন্দজি ইহধাম ত্যাগ করেছেন। এই সময়ে স্বামী ত্রিগুণাতীতানন্দজি সান ফ্রান্সিসকো অঞ্চলে এবং স্বামী অভেদানন্দজি নিউ ইয়র্ক ও অন্যান্য অঞ্চলে বেদান্ত প্রচার করছিলেন। 1903 সালের নভেম্বর মাসেই স্বামী নির্মলানন্দজি নিউ ইয়র্কে প্রেরিত হয়েছিলেন। কিছুদিন পরে 30শে জানুয়ারি 1905 সালে তিনি ব্রুকলিনে একটি বেদান্ত সোসাইটি স্থাপন করেন। এই সময়ের এই শেষ ভাগে স্বামী ব্রহ্মানন্দজি ক্রমে ক্রমে সংঘাধ্যক্ষের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার সার্বিক নেতৃত্বাধীনে স্বামী প্রেমানন্দজি বেলুড় মঠের তদারকি করতেন এবং কলকাতায় থেকে স্বামী শারদানন্দজি রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্রগুলির সাথে যোগাযোগ রাখতেন। কলিকাতায় শ্রী শ্রী মাতা ঠাকুরানী থাকাকালীন তাঁর প্রধান সেবকের দায়িত্বও তিনি গ্রহণ করতেন। নদী ভগিনী নিবেদিতার মনন আলোকে স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী শারদানন্দজির পরস্পর সাপেক্ষ ভূমিকা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছিল।
তিনি একটি চিঠিতে লিখেছিলেন, স্বামী ব্রহ্মানন্দজি হচ্ছেন অধ্যাত্ম কেন্দ্র, সংঘ প্রধান, আর স্বামী শারদানন্দজি হচ্ছেন সংগঠক, দায়িত্ববাহক। 19 ফেব্রুয়ারি 1910 তারিখের মিস ম্যাকলাউডকে লেখা চিঠি এ বিষয়ে সাক্ষ্য দেয়। এইভাবে ঠাকুর ও স্বামীজির ভাবাগ্নিতে উদ্দীপিত সন্ন্যাসীগণ সংঘ রথরজ্জু টেনে নিয়ে অগ্রসর হন। এতদিনে আমাদের শ্রী শ্রী মাতা ঠাকুরানী সারদা দেবী সম্পূর্ণ আড়ালে থেকে সংঘ সেবীদের স্নেহ আশীর্বাদ জানিয়ে উৎসাহ জুগিয়ে সাহায্য করছিলেন। অতঃপর সংঘ পরিচালনার দায়িত্বে তার ভূমিকা ক্রমশ স্পষ্টতর হয়ে উঠল। সংঘ সেবীগণ প্রায় অজ্ঞাত সারে নানা বিষয়ে তার ওপর অধিকতর নির্ভরশীল হয়ে উঠেছিলেন। স্বামীজির মহাপ্রয়াণের পরে সংঘের অঙ্গদের সান্ত্বনা দিয়ে, উৎসাহ জুগিয়ে, সর্বোপরি তার অফুরন্ত মাতৃ স্নেহসুধা দিয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানী সংঘের বাঁধনটি দৃঢ়তর করেছিলেন সংঘ জননীর রূপ নিয়ে। যুগধর্ম প্রবর্তক রামকৃষ্ণ যে দায় তার প্রিয় নরেন্দ্রনাথের স্কন্ধে অর্পণ করেছিলেন, সেই দায় তিনি দীর্ঘ 16 বৎসর বহন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ আদর্শের বাস্তবায়ন করেছিলেন বুকের শোণিত বিন্দু বিন্দুপাত করে। তিনি বিশ্বাস করতেন স্বয়ং প্রভু তার পশ্চাতে থেকে কাজ করছেন। তাই তো 9/7/1897 তারিখের মেরি হেলকে তিনি লিখেছিলেন, যে শক্তি আমার পশ্চাতে থেকে কাজ করছে তা বিবেকানন্দ নয়, তা স্বয়ং প্রভু। প্রায় 100 বছর পূর্বেকার রামকৃষ্ণ ভাব আন্দোলনের গতি প্রকৃতি, বৃদ্ধি সিদ্ধি প্রতি দৃষ্টিপাত করলে আমরা বিস্ময় অভিভূত হয়ে পড়ি। সন্ন্যাসের প্রাচীন প্রথাবদ্ধ ধ্যান ধারণার পরিবর্তন করে আত্মমোক্ষের প্রচেষ্টায় সীমিত দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে মানব চিত্তে জগতের হিতের জন্য স্থান করে দিয়েছিলেন স্বামীজি। আত্মমোক্ষ জগতের হিতের মধ্যে যে আপাত বিরোধ তা ঘুচিয়ে দিয়ে তিনি নতুন আদলের সন্ন্যাস জীবনের মডেল গড়ে তুলেছিলেন। যে নতুন বিশ্বাসের শিকড় সমষ্টি চেতনার গভীরে প্রবেশ করতে আরম্ভ করেছিল, তা হল নরনারায়ণের সেবা করে সাধক সন্ন্যাসী সেই পদ লাভ করে যা জ্ঞানী বিচার করে, ভক্তেরা ভজনা করে এবং যোগীরা ধ্যান করে প্রাপ্ত হন। তমভাবে আচ্ছন্ন সেদিনকার ভারতবাসী নরনারায়ণ সেবার মাধ্যমে জাতি চৈতন্য জাগ্রত ও বিভাসিত হওয়ার নতুন পথ পেয়েছিল। স্বামীজি প্রবর্তিত সেবাকার সম্বন্ধে 13 জুলাই 1902 সংখ্যায় সোশ্যাল রিফর্মার পত্রিকা মন্তব্য করেছিলেন, that alone philanthropic work is enough to raise him high among those who have lived to infuse life into the Asian people. পরাধীন জাতিসুলভ ভারতবাসীর হীনমন্যতা, নৈষ্কর্ম ও হতাশার স্তব্ধতা প্রচণ্ডভাবে নাড়াচাড়া খেয়েছিল। স্বামীজির বীক্ষণে সে সময়কার ভারতবর্ষ দুটো মহাপাপে দুষ্ট। 1, মেয়েদের পায়ে দলানো, আর 2, জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। এই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য জাতের বড়াই করা গর্বিত শিক্ষিত সমাজকে তিনি আহ্বান জানিয়েছিলেন, আর দেশের যুবকদের আহ্বান করেছিলেন পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য, তাদের প্রত্যেকের অন্তরে আত্মবিশ্বাসের বীজ বপন করে দেওয়ার জন্য। সীমিত কর্মী ও সীমিত অর্থ নিয়ে রামকৃষ্ণ ভাব আন্দোলন এ বিষয়ে অগ্রসর হয়েছিল। দেশে বিশেষত বিদেশের বুদ্ধিজীবীদের মধ্যে রামকৃষ্ণ ভাব আন্দোলন প্রচারিত বেদান্ত ভাবনা ধীর অথচ নিশ্চিতভাবে ছড়িয়ে পড়েছিল। 1926 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম সম্মেলন
মহাসম্মেলনে স্বামী অখণ্ডানন্দজি বলেছিলেন যে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কুঠিবাড়ির ছাদের উপর দাঁড়িয়ে যে ডাক দিয়েছিলেন, সে ডাক আকাশে বাতাসে তখনও ধ্বনিত হচ্ছে, যুগ যুগ ধরে ধ্বনিত হবে। ওরে, এ কোথায় আছিস, আয়। এ কথা সত্যতা আলোচনাকালে মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছিল। নতুন নতুন মানুষেরা এই আন্দোলনের ভাবধারা অনুপ্রাণিত হচ্ছিল। কেউ বা আন্দোলনে অগ্রসর হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন বিভিন্নভাবে। দেশের মুক্তি সংগ্রামীদের মধ্যে এই ভাবধারার প্রভাব সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছিল। নেতা স্বামী বিবেকানন্দের বাণী, পরের হিতসাধন হচ্ছে আপনার আত্মার বিকাশের একটা উপায়, একটা পথ। এও জানবি এক প্রকারের ঈশ্বর সাধনা। এরও উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ। প্রবীণ নবীন সকল আত্মমোক্ষেচ্ছু ভারতবাসীকে নবপ্রেরণায় উদ্বুদ্ধ করেছিল। সাধারণভাবে বলা যায় যে ধর্ম ধরে কর্ম পুনঃপ্রবর্তিত হওয়াতে ভারতবাসী সুস্থ হয়ে উঠেছিল। স্বদেশের জমিতে পা রেখে মাথা তুলে দাঁড়াবার পথ খুঁজে পেয়েছিল। স্বামী বিবেকানন্দের উত্তরাধিকার সমগ্র জগৎবাসীর, বিশেষত ভারতবাসীর জন্য এর অন্তর্নিহিত ভাব আদর্শ বাস্তবায়নের বিশেষ দায়িত্ব অর্পিত হয়েছিল তার ত্যাগী গুরুভাই ও শিষ্যবর্গের ওপর। এই আদর্শ রূপায়ণের অসমাপ্ত কাজের দায়িত্ব অর্পিত হয়েছে ক্রমবর্ধমান রামকৃষ্ণ সংঘের প্রত্যেকটি অঙ্গের ওপর, রামকৃষ্ণ ভাব আন্দোলনের সকল শরিকদের ওপর। আমাদের যাত্রাপথের ধ্রুবতারা হবে স্বামীজির মানস নয়নে প্রত্যক্ষীভূত উড্ডীয়মান সত্যটি। রামকৃষ্ণ ভাব আন্দোলনের কেন্দ্রভূমি বেলুড় মঠ সম্বন্ধে তার মহাপ্রস্থানের দুদিন আগে তিনি বলেছিলেন, The spiritual impact that has come here to Belur will last 1500 years, and this will be a great university. Do you think I imagine it? I see it. এবং মহাভাব সমন্বয় ভূমি বেলুড় মঠ থেকে উত্থিত ভাবপ্লাবনের ভূমিকা সম্বন্ধে স্বামীজি বলেছিলেন, ঠাকুরের আগমনে ভাব ও ভাষায় আবার নতুন স্রোত এসেছে। এখন সব নতুন ছাঁচে গড়তে হবে, নতুন প্রতিভার ছাপ দিয়ে সকল বিষয় প্রচার করতে হবে। দেশ, সভ্যতা ও সময়ের উপযোগী করে সকল বিষয়ই কিছু কিছু পরিবর্তন করে নিতে হয়। আহার, চালচলন, ভাব, ভাষাতে তেজস্বিতা আনতে হবে। সব দিক থেকে প্রাণের বিস্তার করতে হবে। তবেই এই ঘোর জীবন সংগ্রামে দেশের লোক বাঁচতে পারবে। নতুবা অদূরে মৃত্যুর ছায়াতে অচিরে দেশটা ও জাতিটা মিশে যাবে। স্বামীজি স্বপ্ন দেখেছিলেন নতুন ঠাকুর, নতুন ধর্ম, নতুন বেদ আশ্রয় করে নতুন ভারতের উদ্ভব ঘটবে। লোকগুরু মহাসমন্বয়াচার্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাবের তাৎপর্য ভারতের কল্যাণ মাত্রই সীমাবদ্ধ নয়, বিশ্ববাসীর সামগ্রিক কল্যাণে সমর্পিত রামকৃষ্ণের জীবন সাধনা। স্বামীজির এই স্বর্ণ সম্ভব ধ্যান ধারণাকে আমাদের হৃদয়ে ধারণা করতে হবে, ধারণ করতে হবে। আমাদের চেতনার সম্যক রূপান্তর ঘটাতে হবে। তাহলেই আমরা স্বামীজির উত্তরাধিকার লাভের যোগ্যতা অর্জন করতে সচেষ্ট হব, পারব। তিনি যে দায় দায়িত্ব আমাদের দিয়ে গিয়েছেন তা সার্থকভাবে পালন করতে সমর্থ হব, পারব। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।